মধ্যপ্রাচ্যের উত্তাল সাগরে গত ৪০ দিন ধরে ভাসছে বাংলাদেশের একটি জাহাজ এবং ৩১ জন নিরপরাধ নাবিকের ভাগ্য। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও এই জাহাজটিকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে না তেহরান প্রশাসন। তারেক সরকারের একটিমাত্র ভুলের কারণে এখন মহা বিপদে পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কারণ তারেক রহমানকে শিক্ষা দিতে এখন উঠে পড়ে লেগেছে ইরান। জনগণ মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন কিরকম একজন বিচক্ষণ দেশপ্রেমিককে আপনারা হারিয়েছেন। চলেন শুনুন। ভাবা যায় জ্বালানি তেল খালাস, পরিবহন ও মজুত করার বিশাল একটি অবকাঠামো তৈরি করে ফেলে রেখেছে বাংলাদেশ। এটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তত্ত্বাবধানে ৮,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত একটি মেগা প্রকল্প। ৬টি স্টোরেজ ট্যাঙ্ক এখানে খালি পড়ে আছে। 3টি স্টোরেজ ট্যাঙ্কে ৪২,০০০ টন করে ১,২৬,০০০ টনের মতো ক্রুড অয়েল এখানে মজুত রাখা সম্ভব। আর ডিজেলের আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। সালাউদ্দিন সাহেব কথা বলবেন ৪৫ মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি 2 মিনিট। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় কিন্তু এবার খেপে গেছে রাশিয়া। বাংলাদেশের জাহাজগুলো তারা আটকে দিয়েছে। সেই ভিডিওটা আপনাদের তো দেখাবই। এদিকে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগই ভালো ছিল, সংসদে এখন আমরা কথা বলতে পারি না। সংসদে বিএনপির নেতাকর্মীরা তারা কথা বলে ৪০-৪৫ মিনিট, আর আমাদের কথা বলতে দেয় মাত্র 2 মিনিট। সেই ভিডিওগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে আপনার মূল্যবান মতামতগুলো লিখবেন। চলেন আগে প্রতিবেদন দেখবি, এরপর এই বিষয় নিয়ে কোনো কথা বলছি। তারেক সরকারের একটিমাত্র ভুলের কারণে এখন মহা বিপদে পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কারণ তারেক রহমানকে শিক্ষা দিতে এখন উঠে পড়ে লেগেছে ইরান। হরমুজ প্রণালীর মতো জায়গায় এর আগে খুব সহজেই আমাদের দেশের জাহাজগুলো চলাচল করতে পারত। ইরান সবসময় বড় ভাইয়ের মতো ছায়া দিয়ে রাখত। কিন্তু নতুন গদিতে বসা সরকার প্রধান তারেকের অতি চালাকির চরম মাসুল গুনতে হচ্ছে গোটা জাতিকে। পারস্য উপসাগরের মাঝখানে আটকে পড়া ৩১ জন নিরীহ বাঙালির ভাগ্য এখন সুতোর উপর ঝুলছে। তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে গোপন খাতির জমাতে গিয়ে এখন চারপাশ থেকে কেমন সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে দেশ, তা নিয়ে চারদিকে জোর চর্চা চলছে। আজকের বিশেষ প্রতিবেদনে ধাপে ধাপে খোলাসা করা হবে ঠিক কোন বোকামির কারণে ইরান এমন মারমুখী রূপ ধারণ করেছে এবং এর জেরে বাংলাদেশের অর্থনীতিতে কতটা বিশাল ধাক্কা ধেয়ে আসছে। পারস্য উপসাগরের অবস্থা এখন রীতিমতো থমথমে। গত ৪০ দিন ধরে সাগরের ঢেউয়ে ভাসছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। সামরিক বিশ্লেষকদের মতে এটা কোনো সাধারণ রুটিন চেকিং বা যান্ত্রিক গোলযোগের বিষয় নয়, এটা হচ্ছে সোজা সাপটা এক বিশাল ভূ রাজনৈতিক প্যাচ। ঘটনার দিকে তাকালে দেখা যায় গত ২ ফেব্রুয়ারি ভারতের বন্দর থেকে পণ্য বোঝাই করে বেশ শান্ত পরিবেশেই যাত্রা শুরু করেছিল জাহাজটি। এরপর কাতার হয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করে। ঠিক তার পরের দিনই ঘটে যায় এক বিশাল কাণ্ড। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র এবং তাদের সাঙ্গপাঙ্গরা একযোগে হামলা চালায়। তবে সেই হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবং যুদ্ধবিরতি শুরু হলে অন্যান্য দেশের জাহাজগুলো শর্ত মেনে পারাপারের সুযোগ পায়। কিন্তু অবাক করা বিষয় হলো বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানো মাত্রই ইরান কড়া ভাষায় তাদের পথ আটকে দেয়। শুধু তাই নয়, জাহাজটিকে উল্টো পথে শারজাহ বন্দরে ফিরে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। চারদিকে যখন উন্নত প্রযুক্তির ড্রোনের ছড়াছড়ি, তখন এমন একটি নিরস্ত্র পণ্যবাহী জাহাজের পথ আটকে দেওয়ার ঘটনা রীতিমতো সবার চোখ ছানাবড়া করে দিয়েছে। ভেতরের পরিস্থিতি কতটা ভয়াবহ তা শিপিং কর্পোরেশনের ভেতরের খবর থেকে একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। সাগরের বুকে ৩১ জন বাঙালি নাবিক এখন আক্ষরিক অর্থেই এক প্রকার বন্দি জীবন পার করছেন। জাহাজটির ইঞ্জিন পুরো দমে চালু রাখলে প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি খাওয়ার উপযোগী করা সম্ভব। কিন্তু অনিশ্চিত এক ভবিষ্যতের কথা ভেবে এবং টিকে থাকার চরম তাগিদে তারা রেশনিং করে পানির ব্যবহার দৈনিক মাত্র ৬ টনে নামিয়ে আনতে বাধ্য হয়েছেন। খোদ শিপিং কর্পোরেশনের বড় কর্তারা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এই চরম মানসিক সংকটের মাঝে নাবিকদের মনোবল যেন ভেঙে না পড়ে, সেজন্য তাদের খাবারের দৈনিক বরাদ্দ জনপ্রতি $7 থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। এর পাশাপাশি দেয়া হচ্ছে মূল বেতনের সমান বিশেষ ভাতা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সাগরের মাঝখানে এমন বিপদের দোলাচলে থাকা মানুষদের শুধু কাগজের নোট দিয়ে কি আর মন ভালো রাখা যায়? এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান হঠাৎ করে বাংলাদেশের উপর এতটা ক্ষেপে গেল কেন? মূলত এই পুরো ঝামেলার মূলে রয়েছে নতুন সরকারের একটি মস্ত বড় ভুলচাল। কিছুদিন আগে ইরানের শীর্ষ নেতা দুনিয়া থেকে চির বিদায় নেওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি শোকের কাগজ বা বার্তা দেওয়া হয়। সেখানে খুব মিষ্টি মিষ্টি কথায় অনেক কিছু বলা হয় সবার মিলেমিশে থাকা উচিত আর সবার উচিত কথা বলে ঝামেলা মেটানো। কিন্তু এই শোকের কাগজের পরতে পরতে লুকিয়েছিল চরম ভণ্ডামি। কারণ যাদের হামলায় ইরান আজ এতটা ভুক্তভোগী, সেই যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের নাম ওই কাগজের কোথাও একবারের জন্য মুখে আনা হয়নি। এই পণ্ডিতি করে তারা ভেবেছিল সবাইকে বোকা বানিয়ে ফেলবে। কিন্তু ইরানের বড় কর্তারা বিষয়টিকে মোটেও হালকাভাবে নেননি। তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন যে বিপদের দিনে বাংলাদেশ আসল অপরাধীদের নাম নিতে চরম ভয় পাচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা ইরান এটিকে সোজাসাপটা বেইমানি হিসেবে ধরে নিয়েছে। তারা মনে করছে ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের নতুন সরকারের গভীর কোনো গোপন খেলা চলছে। ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম করে দিয়ে ইরান যখন একাই সবার সাথে লড়ছে, তখন বাংলাদেশের এমন চতুর স্বভাবকে উচিত শিক্ষা দিতে ইরান এখন কোমর বেঁধে মাঠে নেমেছে। হরমুজ প্রণালী দিয়ে আমাদের জ্বালানির জাহাজগুলো যাতে খুব সহজে পার হতে পারে সে বিষয়ে ইরান সবসময় বড় ভাইয়ের মতো ছায়া দিয়ে রাখত। ইরান সবসময় আমাদের বিপদে পাশে ছিল, অথচ বিপদের দিনে বাংলাদেশ তাদের আসল শত্রুদের নামটা পর্যন্ত নিতে ভয় পাচ্ছে। এই বিষয়টা ইরানকে চরম লজ্জা দিয়েছে। তারা মনে করছে বন্ধু ভেবে যাকে পাশে চাইলো সে কিনা যুক্তরাষ্ট্রের ভয়ে মুখ বন্ধ করে বসে আছে, আর তাই তারা তারেকের এই অতি চালাকিকে একেবারে কড়াই গণ্ডায় বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান এখন এমন এক মাস্টারমাইন্ড দাবার চাল চেলেছে যা দেখে পেন্টাগনের ঘাম ছুটে যাচ্ছে। তবে ইরান শুধু ক্ষেপে বসে থাকেনি, তারা খুব ঠান্ডা মাথার খেলোয়াড়। তারা এমন এক গোপন ফাঁদ তৈরি করেছে যা এখন বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে বাংলার জয়যাত্রা আটকে রাখা কোনো সাধারণ ঘটনা নয়। এটা হচ্ছে ট্রাম্প প্রশাসন এবং তাদের তলে তলে সমর্থন করা দেশগুলোর প্রতি ইরানের একটা কড়া হুঁশিয়ারি। জনগণ মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন কিরকম একজন বিচক্ষণ দেশপ্রেমিককে আপনারা হারিয়েছেন। চলেন শুনুন। ভাবা যায় জ্বালানি তেল খালাস, পরিবহন ও মজুত করার বিশাল একটি অবকাঠামো তৈরি করে ফেলে রেখেছে বাংলাদেশ। এটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তত্ত্বাবধানে ৮,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত একটি মেগা প্রকল্প। গভীর সাগরে জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস করে পরিবহন এবং মজুত করার জন্য বিশাল এই অবকাঠামো প্রায় ২ বছর আগে নির্মাণ শেষ হয়েছে কক্সবাজারের মহেশখালীতে। সরেজমিনে এই অবকাঠামো ঘুরে দেখা গেছে বাংলাদেশে বর্তমান চাহিদার প্রায় ১ মাসের ক্রুড অয়েল এবং ১ সপ্তাহের ডিজেলের মজুত রাখার মতো ৬টি স্টোরেজ ট্যাঙ্ক এখানে খালি পড়ে আছে। 3টি স্টোরেজ ট্যাঙ্কে ৪২,০০০ টন করে ১,২৬,০০০ টনের মতো ক্রুড অয়েল এখানে মজুত রাখা সম্ভব। আর ডিজেলের স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে এখানে ২৫,০০০ টন করে 3টি ট্যাঙ্কে মোট ৭৫,০০০ টন ডিজেল মজুত রাখা সম্ভব। অর্থাৎ এই বিশ্ববাজারে যে অস্থিরতা এবং জ্বালানি খালাস ও পরিবহনের ব্যবস্থাটিকে কারিগরি ভাষায় বলা হয় সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম। এই ব্যবস্থায় বঙ্গোপসাগরে স্থাপন করা এসপিএম বয়ের কাছে নোঙর করা মাদার ট্যাঙ্কার বা বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস করে পাম্প করে নেওয়া হবে মহেশখালীর টার্মিনালে। এরপর সেখান থেকে পাইপলাইনে চলে যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এজন্য তৈরি করা হয়েছে বাংলাদেশের দীর্ঘতম ২২০ কিলোমিটার তেলের পাইপলাইন, যার মধ্যে সাগরের তলদেশে আছে ১৪৬ কিলোমিটার। যেহেতু আমাদের এটা ডবল পাইপলাইন, আমরা ক্রুডও আনতে পারতেছি, ডিজেল আনতে পারতেছি। তো এরকম ভাবে যদি আমরা আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। সালাউদ্দিন সাহেব কথা বলবেন ৪৫ মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি ২ মিনিট। যখন এটারই বিরোধিতা আমরা করেছিলাম, যখন এটাই চেয়েছিলাম যে এটার বিরোধিতা হচ্ছে, তখনই আমাকে বলা হইলো যে দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, ইটস পার্লামেন্ট। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, সংসদে তো দেখি শুধুমাত্র আপনাদের আইনমন্ত্রী সালাউদ্দিন সাহেবই কথা বলেন, সংসদে দেখি আসাদুজ্জামান সাহেব আইনের এক্সাম্পল ব্যাখ্যা দেন ৪০-৪৫ মিনিট ধরে, সালাউদ্দিন সাহেব আমরা দেখি সেখানে ৫০ মিনিট ধরে কথা বলেন, আপনারা কেন কথা বলেন না? এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনার সালাউদ্দিন সাহেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান, উনি যেহেতু ট্রেজারি বেঞ্চের উনি মেম্বার, ট্রেজারি বেঞ্চের উনি, অর্থাৎ উনি এবং উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান যেই বিষয় ধরেন, যেমন মানবাধিকার কমিশন বিষয়ে আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র আমাকে সময় দেওয়া হয়েছিল 2 মিনিট, আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট। আর এই বিষয়ে সালাউদ্দিন সাহেব ৪০ মিনিট কথা বলেছেন, ৪০ মিনিট। আমাদের সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে আপনার 8 মিনিট কথা বলেছেন আপনার আক্তার ভাই, আসাদুজ্জামান সাহেব কথা বলেছেন অলমোস্ট ৪০ মিনিট। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায়, ধরেন কোনো একটা অর্ডিন্যান্সের পক্ষে আমি 5 মিনিট কথা বললাম, 5 মিনিট, এটার বিরুদ্ধে সালাউদ্দিন সাহেব ৪০ মিনিট কথা বললেন, ৪০ মিনিট, আপনি ৪০ মিনিট। এই ৪০ মিনিটে উনি যদি কোনো অযৌক্তিক কথাও বলেন, সেটাকে যখন আমি আবার দাঁড়াবো যে ওনার অযৌক্তিক কথাগুলোকে খণ্ডন করার জন্য, আমাদেরকে সেখানে কোনো অ্যালাউ করা হয় না। তার মানে আপনি সময় পাচ্ছেন 5 মিনিট,
আর সালাউদ্দিন সাহেব সময় পাচ্ছেন 40 মিনিট। আপনার কাছে উনার কথাটাই হচ্ছে কি, উনি উনার মতো করে মনের মাধুরী মিশিয়ে, মেটাফোর দিয়ে, উনি হচ্ছে ইতিহাস টেনে, উনি উনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, দর্শন সবগুলাকে উনি হচ্ছে সংমিশ্রণ করে উনার মনের মাধুরী মিশিয়ে উনি কথা বলতে পারেন। এবং সেই জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট এবং রিকোয়েস্ট করে সময় নেওয়া হয় 1 মিনিট, এবং যখনই আবার সময় চাওয়া হয় তখন আমাদেরকে বলা হয় দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আপনি একই টপিকে আপনার মানবাধিকার কমিশনের বিলের উপরে সালাউদ্দিন সাহেব কথা বলবেন 45 মিনিট। দেখি ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবসময় এই ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য। অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ হলো, আশা করছি সাথেই থাকবেন।